শেষ হইয়াও হইল না শেষ। একটি আদর্শ ছোট গল্পের চরিত্র কি হওয়া উচিত, এই কথা বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ এই চমৎকার লাইনটা বলেছিলেন। এমন একটা কাহিনী যেটা শেষ হয়ে গেল, অথচ মনে হচ্ছে যেন এখনো শেষ হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব নিয়ে যেন একটা সেই রকমই একটা ছোট গল্প রচিত হচ্ছে। সুপ্রিম কোর্ট ঘন ঘন বিষয়টি নিয়ে শুনানি করছেন এবং এক এক দিন এক এক রকম নির্দেশ দিচ্ছেন, এবং সবশেষে আমাকে যদি বলেন এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না ভোটটা ওই 23 আর 29 তারিখে হবে কি না। আগের দিন আমি বলেছিলাম আপনাদের কাছে একটা ভিডিওয়ে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের কপি মন দিয়ে পড়ার পর আমি আবার পুরনো প্রশ্নটায় ফিরে আসছি। কেননা মনে হচ্ছে যেন দরজাটা হয়তো বন্ধ হয়েছে কিন্তু লক করা হয়নি। এই রকম একটা অবস্থায় ঝুলে আছে বাংলার এসআইআর প্রক্রিয়া। দেখুন, অবিশ্বাস্য দ্রুত হারে দিনে প্রায় 1.5 থেকে 2 লক্ষ কেস অ্যাডজুডিকেট করছেন জুডিশিয়াল অফিসাররা। 500 আমাদের এখানকার, 200 বাইরে থেকে আসা। এবং এই গতিতে হলে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে 7 তারিখের মধ্যেই এই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে তিনি মনে করছেন। ইলেকশন কমিশন বলছে 7 তারিখ নয় 6 তারিখ বিকেলের মধ্যেই এই অ্যাডজুডিকেশন পর্ব মিটে যাবে, এবং সেই কারণেই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 6ই এপ্রিল বিকেল 4টে। সে তো গেল, শুনানি কবে হবে আমরা জানলাম, কিন্তু মূল প্রশ্নটার উত্তর এখনো পাওয়া গেল না। সেটা হচ্ছে, প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল যে এত অসংখ্য মানুষের ব্যাপারে জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নিচ্ছে তার কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আজকে শুনলাম উল্টো কথা। আজকে বলা হলো চিফ জাস্টিস তাদের জানিয়েছেন যেই কারণের কথা ওই যে ফর্মে বা যে শিটে বিচারপতিরা সিদ্ধান্ত নিচ্ছেন তার একেবারে তলায় একটা জায়গা আছে, রিজনস ফর ইনক্লুশন অর রিজেকশন। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি এ সম্পর্কে গোড়া থেকে অবহিত হতে পারেন না? কিংবা নির্বাচন কমিশনই বা কি করে যে তারা সুপ্রিম কোর্টকে পদ্ধতিগত বিষয়গুলো গোড়া থেকেই স্পষ্ট করে দেয় না? 2 নম্বর, আজকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল সংক্রান্ত যেসব কথা সুপ্রিম কোর্ট বলেছে তারপরেও একটা প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিচ্ছে। সেটা হলো, আজকে বিকেল পর্যন্ত 47 লক্ষ না কত মানুষের অ্যাডজুডিকেশন হয়ে গেছে। হয়তো আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি 48,49,000 হয়ে যেতে পারে। কিন্তু এর মধ্যে একটা কনসিস্টেন্সি অফ রিজেকশন আছে। সেটা হলো, দেখা যাচ্ছে 45% অফ দিস লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস এদের নাম কিন্তু বাদ পড়ে যাচ্ছে। 60 লক্ষ লোকের মধ্যে 45% ইজ নট অ্যান ইনসিগনিফিক্যান্ট নাম্বার, বাট এ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট নাম্বার। সে কথা আজকে রাজ্য সরকারের কৌশলী শ্যাম দিবান সুপ্রিম কোর্টকে জানিয়েওছেন, এবং এর চেয়ে সত্যি কথা কিছু হতে পারে না। এবার প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের কৌশলী আজকে দাঁড়িয়ে বলেছেন
যে 6ই এপ্রিল হচ্ছে তালিকা ফ্রিজ করার দিন এবং 9th এপ্রিল হচ্ছে দ্বিতীয় দফার তালিকা ফ্রিজ করার দিন। এর কোনো নড়চড় ইলেকশন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। এই প্রশ্নের উত্তরটা সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত একেবারে দ্ব্যর্থহীনভাবে দিয়ে উঠতেই পারল না, বরং এই ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে আজকে তারা নতুন করে যে লম্বা চওড়া নির্দেশিকা জারি করেছেন তাতে একটাই ফান্ডামেন্টাল প্রশ্ন আমার মনে আসছে। ধরা যাক অ্যাডজুডিকেশনের প্রসেস 6 তারিখের মধ্যে সম্পন্ন হয়ে গেল, 152টা কেন্দ্রের অ্যাডজুডিকেশন কমপ্লিট হয়ে গেল, 9 তারিখের মধ্যে বাকি কেন্দ্রগুলোরও হয়ে গেল, ভালো কথা। এবার যারা এক্সক্লুডেড হচ্ছেন তাদের ভাগ্য কি অনির্ধারিত অবস্থাতেই বাংলায় ভোট হতে চলেছে, নাকি তাদের মধ্যে যারা, এটা তো 60 লক্ষের মধ্যে 50% হয়, 30 লাখ 45%, 25-26 লাখের নিচে হবে না। এবং এই নাম্বারটা এত হিউজ, তাতে এদের সবাইকে এবারের ভোটার তালিকার বাইরে রেখে ভোট হলে সেটা কি একটা বিগেস্ট ট্র্যাভেস্টি অফ গণতন্ত্র হয়ে যাবে না? এখন মুশকিল হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেই এক এক দিন এক এক রকম নির্দেশ দিচ্ছে, আবার তার ফলে গল্প শেষ হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না, নতুন করে জট, নতুন করে জটিলতা সৃষ্টি হচ্ছে। সেই জন্যই আমি থাম্বনেইলে আজকে খুব বিরক্তির সঙ্গেই লিখেছি সুপ্রিম কোর্ট চাইছেটা কি। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল নতুন করে সেখানে কোনো তথ্যাদি দেওয়া যাবে না, ডকুমেন্ট দেওয়া যাবে না। জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিক না বেঠিক শুধু এইটুকু দেখাই হবে ট্রাইব্যুনালের কাজ। আজকে বলা হলো যে না, কারণও দেখতে হবে এবং সেই কারণ যাতে অ্যাফেক্টেড পার্টিরা জানতে পারে তার ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে দেয়ার ক্যান বি আইদার অর সিচুয়েশন, আইদার নির্ধারিত দিনে এই 25-26 লক্ষ লোকের মধ্যে বড় একটা অংশের ভাগ্য নির্ধারণ না করেই ভোট করতে হবে, নতুবা যদি এই দাবি ওঠে যে ভোটদানের সাংবিধানিক অধিকার থেকে একজন ভোটারকেও বঞ্চিত করা যাবে না, তাহলে অ্যাডজুডিকেশনের প্রসেসের পর অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা সম্ভব হবে কী করে? আর অ্যাপেলেট ট্রাইব্যুনাল যেরকম লম্বা চওড়া করে তৈরি করার পরিকল্পনা হয়েছে এবং তাদের জন্য ওই জলশক্তি মন্ত্রকের জোকাতে অবস্থিত কোনো একটা বড় অফিস 8 সপ্তাহের জন্য প্রাথমিকভাবে ভাড়া নেওয়া হয়েছে, তাতে তো মনে হচ্ছে গল্পটা অনেক দিন চলবে। সুতরাং এত দিনের শুনানি শেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে, অর্থাৎ ভোটটা কি 23 আর 26 হবে, না 23 আর 29 হবে, নাকি পিছবে, তার সুস্পষ্ট নির্দেশ বা ইঙ্গিত সুপ্রিম কোর্টের কথায় পাওয়া যায়নি। ইলেকশন কমিশনের কথা যদি মানতে হয়, অর্থাৎ 6 এপ্রিল আর 9 এপ্রিলে ইলেকটোরাল রোল ফ্রোজেন হয়ে যাবে, তাহলে
এবারের ভোটের ক্ষেত্রে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের এন্টার এক্সারসাইজ বিকামস ইনফ্রাকচুয়াস। আজকে জয়মাল্য বাগচি অবশ্য বলেছেন যে এবারে যদি ভোটার তালিকায় কেউ কারুর নাম না ওঠে, তার মানে এই নয় যে চিরতরে তার ভোটাধিকার হরণ করা হয়ে গেল। সেটা তো আমরা সবাই জানি। প্রশ্নটা হচ্ছে, অ্যাডজুডিকেশনকেই যদি চূড়ান্ত লক্ষণরেখা বা সীমারেখা হিসেবে ধরে নিয়ে ভোট হতো, তাহলে আমি বলতে পারতাম 23 এবং 29-এই হবে। কিন্তু এত ইলাবোরেট ট্রাইব্যুনাল ব্যবস্থাটা তাহলে কিসের জন্য করা হচ্ছে? ট্রাইব্যুনালে বিচারের পর যাদের নাম উঠবে তাদের যদি 2000 তো 2026-এর বিধানসভা, পরবর্তী ভোট 2029-এর লোকসভা, সেই সময় তাদের ভোটার তালিকায় নাম ওঠে, তাহলে এখনই এত সাজ রব করার দরকারটা কি ছিল? ফলে বুঝতে পেরেছেন, কনফিউশন ইজ গেটিং কনফাউন্ডেড উইথ এভরি হিয়ারিং। আজকে আমি এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি বলেছে আপনাদের সেটা জানাতে চাই। আমার মনে হয়েছে দুটো প্যারাগ্রাফ এক্ষেত্রে খুব ভ্যালিড। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল কোনো কারণ ফারণের দরকার নেই, অন্য কাগজপত্র কিছু দেওয়া যাবে না, যা সেদিনকে দেওয়া হয়েছে তার ভিত্তিতেই করতে হবে। এবং সে কথা নির্বাচন কমিশনের কৌঁসুলিও বলেছেন যে এটা তো সম্ভবত নয় না, তাহলে তো হোল এক্সারসাইজ উইল হ্যাভ টু বি ডি নোভো। তখন সুপ্রিম কোর্ট অর্ডারে যা লিখেছে, আই অ্যাম গোয়িং অনলি বাই দ্যাট, এর ইন্টারপ্রিটেশন খুব ঝুঁকির ব্যাপার। কেননা এই কোথাকার জল কোথায় গড়াচ্ছে, সুপ্রিম কোর্টের শুনানি দেখে সেটা দিনকে দিন আরও অস্পষ্ট থেকে অস্পষ্ট স্তর হচ্ছে। ফলে কোনো ঝুঁকি না নিয়ে বলার কথা। এই অর্ডারে লেখা আছে, দ্য ইস্যু অফ অ্যালেজড নন অ্যাভেলেবিলিটি অফ রিজনস ফর রিজেকশন of the objections by the adjudicating authority, namely the judicial officers, is also highlighted by the learned Chief Justice in the communication dated অমুক, মানে 31 তারিখ পাঠিয়েছে, আজকে 1 তারিখ। In this regard, Mr. Naidu had informed us that it will be ensured that the appellate tribunals have access to the records submitted by the parties before the judicial officers for deciding the appeals that may be filed। কারা করতে পারে? বাই পার্সনস, দু ধরনের লোক করতে পারে। এক নম্বর হচ্ছে বাই পার্সনস হুজ নেমস হ্যাভ বিন এক্সক্লুডেড ফ্রম দ্য ভোটার্স লিস্ট, যারা বাদ পড়ে গেছে, অ্যান্ড অলসো বাই দ্য অথরিটিস, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা যদি মনে করে যে কোনো নাম নিয়মমাফিক ঢোকানো হয়নি, তাহলে তারাও অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাতে পারে। এর মানেটা কি? এবার বলা হচ্ছে টু এলিমিনেট এনি ডাউট। ডাউটটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই তৈরি করেছে। সম্ভবত 31 তারিখ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস জানিয়েছেন যে রিজন ফর ইনক্লুশন অর ডিলিশন ইজ এমবেডেড ইনটু দ্য সিস্টেম। সেই জন্যে সুপ্রিম কোর্ট আজ বলছে টু এলিমিনেট এনি ডাউট উই রিকোয়েস্ট দ্য অ্যাপেলেট ট্রাইব্যুনালস টু রিভিজিট ফুল রেকর্ডস including the reasons assigned by the judicial officers while adjudicating the objections। আচ্ছা, এটা বলার কিছু আছে কি? ফুল রেকর্ডস দেখতে হবে জুডিশিয়াল অফিসারদের সামনে, যেসব রেকর্ড ছিল যার ভিত্তিতে জুডিশিয়াল অফিসাররা গ্রহণ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন,
সেটার পুরোটা অ্যাডজুডিকেটিং অথরিটিকে আরও একবার করে দেখতে হবে এবং before making any decision on the appeals filed before them and also to inform the parties of these reasons. তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে আমি অ্যাপিল করলাম, কিন্তু অ্যাপেলেট ট্রাইব্যুনাল মনে করলো বেসড অন দ্য রেকর্ডস অ্যাভেলেবল অ্যান্ড দ্য রিজনস অফার্ড বাই দ্য কনসার্নড অ্যাডজুডিকেটিং অফিসার যে আমার অ্যাপিলটা গ্রাহ্যই হবে না, তাহলে কি আমারটা প্রথমেই ডিসমিসড হয়ে যাবে? কেননা কথাটা হচ্ছে তাই। টু এলিমিনেট এনি ডাউট উই রিকোয়েস্ট দ্য অ্যাপেলেট ট্রাইব্যুনাল টু রিভিজিট দ্য ফুল রেকর্ডস ইনক্লুডিং দ্য রিজনস অ্যাসাইন্ড বাই দ্য জুডিশিয়াল অফিসার্স while adjudicating the objections before making a decision on the appeals filed before them and also to inform the parties of these reasons. তার মানে অ্যাপেলেট ট্রাইব্যুনাল প্রথমে শুধু যেসব ডকুমেন্ট জমা পড়েছে সেগুলো নাড়াঘাটা করবে এবং প্রত্যেকটা ডকুমেন্টের শেষে জুডিশিয়াল অফিসাররা যে মন্তব্য করেছেন সেগুলো ভালো করে খতিয়ে দেখবেন। তারপরে ঠিক হবে কি যে একটা কেস অ্যাপিল যোগ্য কি না এবং কেন তাকে বাদ দেওয়া হয়েছে সেটাও জানিয়ে দিতে হবে। তারপরেই বলছেন দ্য অ্যাপেলেট ট্রাইব্যুনালস আর ফ্রি টু ইভলভ দেয়ার ওন প্রসিডিওরস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এখন সুপ্রিম কোর্টের মনে পড়েছে যে ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটাকে তো আর অবজ্ঞা করা যাবে না, and are requested to adjudicate the appeals after providing the parties with a fair opportunity of being heard. এইখানেই তো গোটা ব্যাপারটা ঘেঁটে হয়ে গেল। অর্থাৎ কি পদ্ধতিতে ট্রাইব্যুনাল কাজ করবে? একদিকে বলছে আপনাদের এইটা করতে হবে, আর ঠিক পরের লাইনেই সুপ্রিম কোর্ট বলছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল কি পদ্ধতিতে কাজটা করবে সেটা তারা নিজেরাই ঠিক করবে। আচ্ছা, সেটাই যদি তারা করবে তাহলে তাদেরকে এই নির্দেশ দেওয়া কেন যে আপনাদের আগে সব রেকর্ড ভালো করে দেখতে হবে, রিজনিং ভালো করে পড়তে হবে, তারপরে কোন কেসটা অ্যাপিলযোগ্য বা নয় সেটা আপনারা নির্ধারণ করবেন। এখন এই যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা যেটা অ্যাপেলেট ট্রাইব্যুনালরা অ্যাডাপ্ট করবে হ্যাজ টু বি বেসড অন দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, স্বাভাবিক ন্যায় বিচার, এবং আর রিকোয়েস্টেড টু adjudicate the appeals after providing the parties with a fair opportunity of being heard. Fair opportunity of being heard কথাটার মানে কি? সুপ্রিম কোর্টের সুবিধা হলে তারা অর্ডারে লিখে দিতে পারে, কিন্তু এই ক্ল্যারিফিকেটরি বিষয়গুলোকে আমাদের জানাবে। যদি এখানে বলা হচ্ছে আফটার হিয়ারিং দ্য পার্টিজ বিফোর বিং অ্যাডজুডিকেটেড আপন, তার মানে কি যারা অ্যাপিল করবে তারা শুধু অ্যাডিশনাল ডকুমেন্ট নয়, তাদের উকিল গিয়ে বা ভার্চুয়ালি তার মক্কেলের জন্য সওয়াল করতে পারবেন? ক্লিয়ার নয়। যদি আপনি লেখেন যে প্রোভাইডিং দ্য পার্টিজ উইথ এ ফেয়ার অপরচুনিটি অফ বিং হার্ড, তাহলে কিন্তু গোদা বাংলায় তার অর্থ আমি যেটা বললাম সেটাই দাঁড়ায় যে ট্রাইব্যুনালরা নিজেদের পদ্ধতি নিজেরাই ঠিক করুক, কিন্তু একটা ব্যাপার তাদেরকে মাথায় রাখতে হবে যে স্বাভাবিক ন্যায় বিচারের যে প্রিন্সিপাল সেটা যেন ভায়োলেটেড না হয়।
স্বাভাবিক ন্যায় বিচারের প্রিন্সিপালটা কি, সেটা বঙ্কিম খুব ভালো করে লিখে গিয়েছিলেন। অপরাধী জানিতে পারিল না তাহার অপরাধ কি, সাজা হইয়া গেল। এখানেও সেই গল্প রিপিটেড হবে কি হবে না তার ক্ল্যারিফিকেশনগুলো খুব জরুরি। কেননা একেই তো পশ্চিমবঙ্গের মানুষ এই এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল ইন্টারভেনশন ইত্যাদি ইত্যাদির পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে আছে। এখন সুপ্রিম কোর্ট যদি সেটাকে আরও কেঁচিয়ে দেয় তাহলে তো কোথাকার জল কোথায় গড়াবে সেটা বোঝাই যাচ্ছে না। তারপরে তারা বলছেন ন্যাচারান্ডা রিকোয়েস্টেড টু অ্যাডজুডিকেট দ্য অ্যাপিলস আফটার প্রোভাইডিং দ্য পার্টিজ উইথ এ ফেয়ার অপরচুনিটি অফ বিং হার্ড। এটা যদি একটা সারসংক্ষেপ আমাকে করতে বলেন তাহলে অ্যাপেলেট ট্রাইব্যুনালদের কাজ হবে, অ্যাপেলেট ট্রাইব্যুনালে যেতে পারবেন কারা, যাদের নাম এই তালিকা থেকে বাদ গেছে তারা, এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে এমন সব নাম ঢুকে আছে যেগুলো ঢোকা উচিত নয় তারাও অ্যাপিল করতে পারে। সো ইটস এ টু ওয়ে ট্রাফিক হলো। তারপরে অ্যাপেলেট ট্রাইব্যুনাল কি করবে, যত ডকুমেন্ট একজন বাতিল হওয়া ভোটার অ্যাডজুডিকেশনের সময় পর্যন্ত জমা করেছিলেন সেগুলো ভালো করে দেখবেন এবং কি কারণে তারটা গৃহীত হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে সেইটা ভালো করে পড়বেন। তারপর ঠিক করবেন অ্যাপিল কারা করতে পারবে এবং কেন তাদের নাম বাদ গেছে সেটা তাদের জানিয়ে দিতে হবে। তারপরেই একটু গাড়িটা কর্ড লাইনে চলে গিয়ে বলছে। অবশ্য অ্যাপেলেট ট্রাইব্যুনালরা নিজেরাই ঠিক করবে তারা কি পদ্ধতিতে এই অ্যাপিলের প্রক্রিয়া চালাবে। সুতরাং খোদার উপর খোদকারি কেউ করবে না। সুপ্রিম কোর্টের অর্ডারের ক্ল্যারিফিকেশন ইলেকশন কমিশন দিতে চাইবে না বা দিতে পারবে না বা দেওয়া উচিত নয়। অতএব কেন আমি বলছি এটা ছোট গল্পের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের কাছে প্রশ্ন খুব ফান্ডামেন্টাল। প্রশ্ন নাম্বার 1, 6 তারিখে যদি 152টা সিটের লিস্ট ফ্রোজেন হয়ে যায় তাহলে তারপরে নতুন করে সেই লিস্টে কারো নাম ঢুকবে কি? ঢুকলেও সেটা কি এবারের ভোটে প্রযোজ্য হবে না পরবর্তী ভোটের জন্য? 2, 24, 25, 26 লাখ লোকের নাম বাদ দিয়ে যে এক্সারসাইজটা হয়েছে বা হচ্ছে তার বৈধতা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু এত সংখ্যক মানুষের আবেদনের কোনো রকম মীমাংসা না করে পূর্ব নির্ধারিত তারিখেই ভোট হলে সেটা কি এদের প্রতি ন্যায় বিচার হবে? অর্থাৎ উইল ইট বি বেসড অন প্রিন্সিপল অফ ন্যাচারাল জাস্টিস? সুতরাং এটা প্রায় রহস্য রোমাঞ্চের মতো হয়ে দাঁড়িয়েছে। এই কাহিনীতে 6 তারিখে কি টুইস্ট হবে আমরা কেউ তা জানি না। এইটুকু জানি যে অ্যাডজুডিকেশনের প্রসেস নাকি শেষ হয়ে যাবে। সেদিন জানা যাবে সর্বমোট কত লোকের নাম বাদ গেল। এবং তারপরেরটা কি
সেটা জানার জন্যই আমাদের কৌতূহল। অ্যাডজুডিকেটিং অথরিটিরা যাদের নাম বাদ দিয়েছেন তাদের নাম বাদ রেখে ভোট হবে না, তাদেরকে ইনক্লুড করতে হবে তাদের মধ্যে যারা বৈধ। আর যদি ইনক্লুডই করতে হয় তাহলে এই ভোটে তারা ভোট দিতে পারবেন না কেন? সুতরাং তারা যদি সঠিক ডকুমেন্ট দিয়ে থাকেন এবং ওরা ঠিকভাবে সেটা আপলোড না করেন, তার দায় কি সংশ্লিষ্ট ভোটারের? ফলে স্বাভাবিক ন্যায় বিচারের প্রশ্নে ওটাকেই মানদণ্ড ভাবলে কেস কিন্তু জন্ডিস বলেই আমার মনে হচ্ছে। আগ বাড়িয়ে কোনো ভবিষ্যৎবাণী করা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, যে সুপ্রিম কোর্ট নিজেই আজ একরকম বলছে তো কাল আরেক রকম বলছে, খুব ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। আজকে তো আমরা এপ্রিল ফুল যেভাবে হওয়ার হয়েছি, আর 5টা দিন অপেক্ষা করে দেখা যাক। কিন্তু এখনো আমি বলছি, কোথাও যেন আমার মনে হচ্ছে গল্পটা সহসা টুইস্ট নিলেও নিতে পারে। সেটা কি? হয় নির্বাচন কমিশনকে বলতে হবে যে রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী যে ডেটটা দেওয়া আছে সেটা ইনভায়োলেবল নয়, কেননা 142 ধারা অনুযায়ী আমাদের ক্ষমতা আছে যতক্ষণ পর্যন্ত না উভয় পক্ষের কমপ্লিট জাস্টিস মিটেড আউট হচ্ছে ততক্ষণ আমরা ইন্টারভিন করতে পারি। অতএব এই ডেটটা 6 তারিখ থেকে পিছিয়ে আপনারা 23-এর ক্ষেত্রে এই ধরুন 16-17 তারিখ করুন, আর 29-এর ক্ষেত্রে ওই সমানুপাতে পিছিয়ে দিন। তখনও প্রশ্ন থেকে যাবে ওই তারিখের মধ্যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল কত কেসের নিষ্পত্তি করতে পারবে, যদি এত ইলাবোরেট পদ্ধতিতে তাদের এগোতে হয়। ফলে ভোটের বাজার গরম, উত্তপ্ত, সবাই চরকি কেটে বেড়াচ্ছেন প্রচারে। প্রধানমন্ত্রীও আসবেন যে কোনো দিন। কিন্তু যে গল্পটা একটা কথা বলে শেষ করে দেওয়া যেত সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেই সংকেতটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। ভালো থাকবেন, নমস্কার।